এখন আসি আমি কেমন বাংলাদেশ দেখতে চাই। আমি যখন আগে একটা পোস্ট করতাম ফেসবুকে অথবা কোনো একটা ভিডিও বানাতাম যেটা কোনো একটা 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নতুন বাংলাদেশ কেমন দেখতে চাই সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বীর সন্তানদের, যারা এই আন্দোলনে নিহত হয়েছেন, যারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিভিন্ন হসপিটালগুলোতে, যারা আগে পরে আহত হয়েছেন এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনে যুক্ত ছিলেন, তার সাথে আমাদের সমন্বয়করা, যাদের নেতৃত্বে আজকে আমরা এই সময়টাতে আসতে পেরেছি। এখন আসি আমি কেমন বাংলাদেশ দেখতে চাই। আমি যখন আগে একটা পোস্ট করতাম ফেসবুকে অথবা কোনো একটা ভিডিও বানাতাম যেটা কোনো একটা দল বা কোনো একটা কোম্পানির এগেইনস্টে যেত, তখন আমি দেখতাম আমার আম্মু খুব ভয় পেতেন, অনেকটা আতঙ্কে থাকতেন এবং প্রায় আমাকে ফোন করে বলতেন যে এগুলো করার কি দরকার, মানুষকে শত্রু বানানোর কি দরকার, কে কখন কোন দিক দিয়ে একটা ক্ষতি করে দিবে। এই যে ভয়টা, এই ভয়টা কেন পেতেন এই ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। নতুন বাংলাদেশে আমি এই ভয়টা আর চাচ্ছি না। আমি চাই যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদের মায়েরা যেন গর্ব করে বলতে পারেন যে আমার সন্তান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ভয় যেন না পায়। সো এই ব্যাপারটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে যেন মানুষ কথা বলতে ভয় না পায়, কোনো একটা অন্যায়কে অন্যায় বলতে ভয় না পায়, কারো ভয়ে যেন মানুষ চুপ করে না থাকে। এগুলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি চাই বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে চিকিৎসার সিস্টেমটা উন্নত করা হোক। আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ, এই এত পরিমাণ মানুষকে চিকিৎসা সরকারিভাবে দেওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। সো এইটা যে একদিন বা 2 দিন বা রাতারাতি হয়ে যাবে সেটা আমি আশা করছি না, তবে আমি চাচ্ছি কর্তৃপক্ষ এই দিকটাতে নজর দিন। কেন? কারণ হচ্ছে দেখেন, এই সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে কারা? আমাদের মেজরিটি অফ দ্য পিপল যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, এবং এই মানুষগুলো আসলে কারা? যারা আমাদের গার্মেন্টস শ্রমিক, যারা হচ্ছে আমাদের ফার্মা সেক্টরগুলোতে কাজ করছেন। তো এদের অবদানের জন্যই তো আমাদের গার্মেন্টস সেক্টর এগিয়ে যাচ্ছে, আমাদের ফার্মা কোম্পানিগুলো এগিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনালি তারা তাদের অবস্থান করে নিচ্ছে। তো এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা হচ্ছে আমাদের বড় সম্পদ। তো এদের যেহেতু সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো ওয়ে নেই, সো আমাদের অবশ্যই এই সরকারি হাসপাতালে চিকিৎসা অনেক উন্নত করতে হবে, চিকিৎসা দেওয়ার ক্যাপাসিটি বাড়াতে হবে। এবং আরেকটা ব্যাপার না বললে নয়, সেটা হচ্ছে অনেক মানুষই সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসেন ঠিকই, কিন্তু তারা সন্তুষ্ট থাকেন না, কারণ তাদের সাথে নাকি খুব ভালো ব্যবহার করা হয় না। তো আমি চাই কর্তৃপক্ষ যারা আছেন এই ব্যাপারটাতেও যেন একটু নজর দেন। 3 নাম্বার হচ্ছে গবেষণা। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ গবেষণায় অনেকটা পিছিয়ে আছে। অ্যাজ এ সায়েন্টিস্ট আমি চাই কর্তৃপক্ষ এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখুন। আমাদের গবেষণায় পিছিয়ে থাকার যে কারণ, তার মধ্যে আমি মনে করি মোটা দাগে 2টা কারণ। প্রথমত হচ্ছে আমাদের টাকা কম বা টাকা খুবই সীমিত। দ্বিতীয় হচ্ছে আমাদের গবেষণা সম্পর্কিত শিক্ষার কিছুটা ঘাটতি আছে। তো টাকা পয়সার ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা, এই ব্যাপারে অন্য কোনো সময় কথা বলা যাবে। তো এডুকেশনের ব্যাপারটা সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই বাচ্চাদের গবেষণার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সেটা কীভাবে? ধরেন ক্লাস 6-7 থেকেই তারা যে সায়েন্স বই পড়ছে, বিজ্ঞান বই পড়ছে, তারা যে তথ্যগুলো জানছে, এই তথ্যগুলো তো স্বপ্নে পাওয়া না, এগুলো তো গবেষণার মাধ্যমেই সেই তথ্যগুলো তৈরি হয়েছে। তো তাদেরকে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিছুটা করে গবেষণার অংশ যুক্ত করে দেয়া যায়, যেরকম এই তথ্য তারা যে জানছে সেটা আসলে কোন গবেষণার মাধ্যমে এসেছে, একটা ছোট গল্প আকারে। তো ক্লাস যত বড় হবে তাদেরকে আরেকটু ডিটেলসে জানানো, এরকম করতে করতে ব্যাচেলরে এসে তখন আমরা একটু বেশি জোর দিতে পারি, তখন আমরা গবেষণার বিভিন্ন কোর্স রাখতে পারি। আমরা যেরকম ফার্মেসিতে ফার্মাকোলজি 1, ফার্মাকোলজি 2, ফার্মাকোলজি 3 এরকম সিরিজ করে এসেছি, সেরকম গবেষণা 1, গবেষণা 2, গবেষণা 3 এভাবে চালিয়ে যেতে পারে। শেষ করার আগে আমি আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই নতুন